ও নাবিক, উদ্ধার করো আমায়, আমার যে খিদে পেয়েছে, আমার যে মহা ক্ষুধা। ও নাবিক, উদ্ধার করো, ভোগ দাও, মহাভোগ, মহাভোগ দাও আমায়। আমি যে জলের তলায় বন্দি হয়ে আছি, উদ্ধার করো আমায় নাবিক, উদ্ধার করো, উদ্ধার করো। মদ্যপান ও ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস এ পেইনফুল ডেথ। এই গল্পের বিভিন্ন চরিত্র সম্পূর্ণরূপে কাল্পনিক। বাস্তবের সাথে এই গল্পের কোনো মিল থেকে থাকলে সেটা একেবারেই কাকতালীয়। শ্রোতাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আজকের গল্পটি শুধুমাত্র বিনোদন হিসেবে গ্রহণ করবেন। কোনো রকম কুসংস্কার বা কুসংস্কারজনিত বিষয় আমাদের চ্যানেল একেবারেই মান্যতা দেয় না। পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর কৈলাসে আগমনের সময় পড়ে থাকা প্রসাদ থেকে দেবী মাতঙ্গীর উৎপত্তি হয় এবং অন্য মতে মনে করা হয় তিনি মতঙ্গ মুনির কন্যা, তাই এই দেবীর নাম হয় মাতঙ্গী। দশম মহাবিদ্যার নবমতম মহাবিদ্যা হলেন দেবী মাতঙ্গী। তিনি হলেন দেবী সরস্বতীর তান্ত্রিক রূপ। পৌরাণিক কাহিনীতে শোনা যায় দেবী পার্বতী একবার চণ্ডাল কন্যা রূপ ধারণ করে মহাদেবের সামনে আবির্ভূতা হয়েছিলেন। তার সেই রূপই দেবী মাতঙ্গী নামে পরিচিত। দেবীর গায়ের রং ঘন সবুজ বর্ণ, মরকত মণির মতো। তিনি চতুর্ভুজা এবং তার মস্তকে অর্ধচন্দ্র ধারণ করে থাকেন। তার নিম্নে দুই হস্তে বীণা থাকে, উপরের একটি হস্তে থাকে নর করটি এবং অন্য একটি হস্তে থাকে খড়গ। সাধারণ দেবীর বিপরীতে দেবী মাতঙ্গী উচ্ছিষ্ট এবং অপবিত্র খাবার ভোগ হিসেবে গ্রহণ করেন এবং চণ্ডাল বা নিম্নবর্গের তান্ত্রিক সম্প্রদায়ের সাথে তিনি যুক্ত। ওনার আরেক নাম হল উচ্ছিষ্ট চণ্ডালিনী। এই দেবীর সাধনা অত্যন্ত গূঢ় এবং কঠিন। দেবী মাতঙ্গীর সাধনার সময় যদি কোনো সামান্যতম ত্রুটি হয় তাহলে সেই সাধকের ভয়ঙ্কর পরিণতি হয়। আজ আপনাদের জন্য সরস্বতী পূজা উপলক্ষে বিশেষ আকর্ষণ, লেখিকা মিঠু দাসের কলমে খুব সুন্দর একটি তন্ত্রভিত্তিক গল্প, দেবী মাতঙ্গী। মনোযোগ সহকারে গল্পটি শুনতে থাকুন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তাহলে শুরু করা যাক। 2-3 মাস আগের কথা, যখন এই ঘটনাটা ঘটেছিল আমার সাথে, যেটা মনে পড়লে আজও আমার গায়ের রোম দাঁড়িয়ে যায়। আমার নাম বীরেন। আমি একটি ব্যাংকের উচ্চপদস্থ কর্মচারী। সেদিন তাড়াতাড়ি কাজ মিটে গিয়েছিল আমার। নিয়ম মতো আমার প্রাণের বন্ধু বিজয়কে ডেকে নিলাম আমার বাড়িতে। বিজয় হলো আমার খুব ছোটবেলার বন্ধু। ওর বাবা আর আমার বাবা একই সাথে চাকরি করতেন। ওনারাও দুজন অন্তরঙ্গ বন্ধু ছিলেন। সেই সূত্রেই আমরা দুজনও বন্ধু। একই স্কুলে পড়াশোনা করেছি আমরা। এরপর ও হলো শিক্ষক আর আমি হয়ে গেলাম ব্যাংকের চাকুরে। অফিস থেকে বেরিয়ে ওকে একটা ফোন করলাম। বললাম, কী রে বিজয়, তুই কোথায়? ওপার থেকে জবাব এলো, এই তো স্কুল সেরে একটা টিউশন সেরে বাড়ি ফিরছি রে। চলে আয় আমার বাড়ি। আজ তাড়াতাড়ি কাজ মিটে গেছে বুঝলি, চুটিয়ে আড্ডা মারবো। আর শোন,
ওটা আনতে কিন্তু ভুলিস না। ঠিক আছে ভাই, বলবো না। এক্ষেত্রে বলে রাখি, সময় পেলে আর যদি মুডে থাকি আমাদের একটু মদ্যপানও চলে। আসলে বাড়িতে আমি একা, একটা চাকর আছে, সে রান্নাবান্না কাজকর্ম করে, বিকাল থাকতে থাকতেই বাড়ি চলে যায়। আমার বাবা মা আজ 2 বছর হলো গত হয়েছেন, কাজেই বাড়িতে আমি এখন একা। অফিস থেকে বেরিয়ে আমার 4 চাকা জোনে চেপে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ি ফিরে জামা কাপড় ছেড়ে বাথরুমে গিয়ে গিজার চালিয়ে স্নান করলাম। তারপর পরিষ্কার জামা কাপড় পরে সোফায় গা এলিয়ে দিলাম। একটু পরেই শুনলাম কলিং বেলের আওয়াজ। উঠে গিয়ে দরজা খুললাম। দেখি এক গাল হাসি নিয়ে বিজয় এসে দাঁড়িয়েছে। জিজ্ঞেস করলাম, কিরে, এনেছিস তো? কি বলিস? আনবো না? শালা তুই একটা ব্যাংকে কাজ করিস, এত কঞ্জুস, আর প্রত্যেকবার আমার ছেড়ে খাস। আরে না না, পরের বার কিন্তু আমি শিওর খাওয়াবো। থাক বাবা থাক, সে তো তুই প্রত্যেকবারই বলিস, আর প্রত্যেকবার কি হয়? আমার ছেড়েই তো খাস। দেখিস, এবার সত্যি খাবো। বিজয় আর কোনো কথা না বলে সোফায় গা এলিয়ে দিল। আমি বললাম, কিরে, আমি পেক বানাবো নাকি তুই? বিজয় রেগে উঠে বলল, হ্যাঁ রে শালা, মদও আনবো আমি, পেকও বানাবো আমি, আর তুই তুই কি করবি? তুই শুধু আয়েশ করবি নাকি? আচ্ছা দাঁড়া দাঁড়া, আমি বানাচ্ছি। উফ, তুই পারিসও বটে বিজয়। এই বলে দুজনেই হাসতে লাগলাম। আমাদের আড্ডা জমে উঠল। 2 পেক খাবার পর দুজনেরই একটু ঝিমুনি এলো। আমি বললাম, কিরে বিজয়, তোর চন্দ্রার কি খবর? ধুর, ভাত দে তো। ওর পরিবার একেবারে সেকেলে পরিবার, জানিস ভাই। ওর বাবা মা বিয়েতে মত দিলেও, কিন্তু ওর দাদু একেবারে পুরো সেকেলে। ওর দাদু বলছে আমি ব্রাহ্মণ সন্তান হয়েও কিছু নাকি জাতপাত মানি না। তুই বল বীরেন, স্কুলে একটা ছাত্র পড়াই, সেখানে কি আর জাতপাত মানা যায় ভাই? বল। সত্যি ভাই, কি ফ্যামিলি রে! প্রেম করছিস তোরা, বিয়ে করবি তোরা, আর বাগড়া দিচ্ছে ওর দাদু। এখানে বলে রাখি, চন্দ্রা আর বিজয় একই স্কুলে চাকরি করত, আর সেখান থেকেই দুজনের আলাপ এবং ভালোবাসা। কিছুদিন চাকরি করার পর চন্দ্রা ওর বাড়ির আপত্তির কারণেই চাকরি ছাড়তে বাধ্য হয়। সেই থেকেই ফোনে দুজনের কথা হয়। আসলে চন্দ্রার বাড়িটা অনেক দূরে, সেই বনগা লাইনের ওদিকে। বিজয় একটু থেমে বলল, আসলে কি জানিস তো ভাই, ওর দাদুই হলো ইয়ে। কি কি বললি? ওদের পরিবার কি? ওরা হলো গোড়াতান্ত্রিক পরিবার। ওদের ওখানে একটা বহু প্রাচীন পুরনো মন্দির আছে। ওখানে তারা ওখানে কি একটা দেবীর মূর্তি আছে, তার অভিশাপ নাকি ওদের গ্রামের ওপরে আছে। কি আজব কথা বলতো। তার ওপরে কি আর একটা, বহুকাল হয়ে গেল ওই মন্দিরে কোনো পুজো আচ্ছা হয় না, কথিত আছে সে কথাই চারিদিকে। আর হ্যাঁ হ্যাঁ, আর একটা কথা ওখানে খুব কথিত আছে, ওই গ্রামের মেয়ে যদি কোনো ব্রাহ্মণ ছেলেকে বিয়ে করে এবং সেই ছেলে যদি ঠিকমতো তার ধর্ম পালন না করতে পারে, তাহলে ওদের পুরো পরিবার নাকি ধ্বংস হয়ে যাবে। কি বলছিস রে তুই শালা? তোর নেশা হয়ে গেছে। ধুর, আরে না রে ভাই, এটাই নাকি সত্যি। এরকম ঘটনা বহুবার ঘটেছে নাকি ওদের গ্রামে। তাহলে চল,
ওদের গ্রাম থেকে একবার ঘুরে আসা যাক, দেখবি আমি ঠিক চন্দ্রার দাদুকে পটিয়ে ফেলবো। দেখলাম বিজয়ের চোখে জল। ও বলল, তুই তুই সত্যি পারবি ভাই? দেখি না পারি কিনা। তাহলে সামনের পুজোর ছুটিতে তখনই বেরিয়ে পড়া যাক। চন্দ্রা আর ওর বাবা মা অনেক দিন ধরেই বলছিল ওদের ওখানে যাওয়ার জন্য। আর বলিস না ভাই, আমি নিজেই সময় করে উঠতে পারিনি, তাই আর যাওয়া হয়নি। ওকে, চ তাহলে। শুভস্য শীঘ্রম, কি বলিস? কিছুক্ষণ পর বিজয় বলল, অনেক রাত হলো রে বীরেন, এবার উঠে বুঝলি, বাড়িতে মা আবার চিন্তা করবে। আর তাহলে আমাদের যাওয়াটা ফাইনাল তো ভাই? আমি হেসে উঠে বললাম, উফ, তোর দেখি আর তস হইছে না। হ্যাঁ রে বাবা, যাব। বিজয় আমার দুটো হাত ধরে বলল, তুই আমাকে বাঁচালি রে ভাই, আসি রে বীরেন, অনেক রাত হলো। এই বলে বিজয় চলে গেল। আমি ঘরের দরজা বন্ধ করে বিছানায় গা এলিয়ে দিলাম। দেখতে দেখতে অনেকগুলো মাস কেটে গেল। এর মধ্যে বিজয়ের সাথে অনেকবারই দেখা হয়েছে আমার, ফোনেও কথা হয়েছে। ঘুরিয়ে ফিরিয়ে ওর সেই একই কথা। কিরে ভাই, যাবি তো? দেখিস ভাই, ডোবাস না কিন্তু প্লিজ। আমি হেসে বলি, আরে না না, যাবো যখন বলেছি তখন যাবই, ওইসব নিয়ে তুই টেনশন করিস না। অবশেষে পুজো এসে গেল। আমার ছুটিও ঠিক হয়ে গেল। ভোর 6টায় আমাদের ট্রেন ছিল। ঘুম থেকে খুব ভোর ভোর উঠে ফ্রেশ হয়ে রওনা দিলাম স্টেশনের উদ্দেশ্যে। গিয়ে দেখি এর মধ্যেই বিজয় এসে বসে আছে প্ল্যাটফর্মে। আমি হেসে বললাম, কিরে, সারা রাত কি এখানেই বসে আছিস নাকি? বিজয় একটু লজ্জা পেয়ে বলল, আরে না না, দূর, এই মিনিট 5 ধরে এলাম। কিছুক্ষণের মধ্যেই ট্রেন এসে গেল। জানালার পাশে দুটো সিট দেখে দুজনে বসে পড়লাম। ট্রেন ছেড়ে দিল। আমরা রওনা দিলাম বনগাঁর উদ্দেশ্যে। মনের মধ্যে অনেক প্রশ্ন উকি দিতে থাকলো আমার। একসময় আমি বিজয়কে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে বিজয়, ওদের ওখানে দুর্গাপুজো হয়? হ্যাঁ রে, আর তোকে একটা কথা বলতেই তো ভুলে গেছি, ওদের বাড়িতেই খুব বড় করে দুর্গাপুজো হয়। তাই? বাহ, এবারের পুজোটা তো তাহলে জমে যাবে রে বিজয়। যা বলেছিস, তবে তোর পুজোটা যে বেশ ভালো কাটবে সেটা আমি একদম নিশ্চিত। কেন? বিজয় হেসে বলল, চন্দ্রার কাকার একটা মেয়ে আছে শুনেছি, খুব সুন্দরী। ওর নাম পূজা। তোর সাথে খুব ভালো মানাবে বুঝলি। যদি পটাতে পারিস, তোর একটা তো এবার হিল্লে হয়ে যাবে ভাই, কি বলিস? আমি একটু হেসে বললাম, কি যে বলিস শালা, নিজেই এখনো ফেসে আছিস, আবার আমি। অবশেষে আমরা বনগাঁ স্টেশনে এসে পৌঁছালাম। ট্রেন থেকে নেমে দেখি পরপর রিক্সা দাঁড়িয়ে আছে। একটা রিক্সায় চড়ে বসে বাড়ির ঠিকানা বলল বিজয়। রিক্সাওয়ালা বলল, আচ্ছা বাবু, বুঝেছি বুঝেছি, আপনারা চৌধুরী বাবুর বাড়িতে যাবেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, সেখানেই যাব। অবশেষে আমরা চৌধুরী বাবুর বাড়ির গেটের সামনে এসে উপস্থিত হলাম। কিছু দূর আগে থেকেই ঢাকের আওয়াজ কানে ভেসে আসছিল। গেটের ভিতর ঢুকে দেখলাম গ্রাম শুদ্ধ মানুষের ভিড় জমেছে জমিদার বাড়িতে। আমাদের দেখতে পেয়ে একটি মেয়ে ছুটে এলো। বিজয়ের কাছে জানলাম এই হলো চন্দ্রা। একে একে সবার সাথে আলাপ হলো। ওরা তো বিজয়কে আগে থেকেই চিনত। আমার সাথে বিজয় আলাপ করিয়ে দিল সবার।
আমি হেসে চন্দ্রার বাবা মাকে প্রণাম করলাম। তারপর চন্দ্রা ওর দাদুর কাছে আমাদেরকে নিয়ে গেল। উনি ঠাকুর দালানেই ছিলেন, পুজো তদারকি করছিলেন। আমরা ঠাকুর দর্শন করলাম। চন্দ্রা তার দাদুকে ডাকলো। দাদু, দাদু। দাদু হাসি মুখে ফিরে আমাদের দেখেই একটু গম্ভীর হয়ে গেলেন। তারপর বললেন, ও তোমরা এসে গেছো, তা ভালো করেছো। আমার দিকে তাকিয়ে বললেন, এটি আবার কে বিজয়? আসলে আমার বন্ধু দাদু, ওর গ্রামের পুজো দেখার খুব বড় ইচ্ছে, তাই। বুঝেছি। আচ্ছা, এখন তোমরা বিশ্রাম করো, অনেক দূর থেকে এসেছো, পরে কথা হবে। এই বলে উনি মুখ ঘুরিয়ে নিজের কাজ করতে লাগলেন। আমি ওনাকে প্রণাম করতে গেলে উনি বললেন, থাক, মায়ের সামনে প্রণাম করো না, এতে মাকে অপমান করা হয়। আমি আর কিছু না বলে দাঁড়িয়ে রইলাম। একসময় লক্ষ্য করলাম ওদের দুর্গা মূর্তির সিংহের মুখ ঘোড়ার মতো। এই কথা চন্দ্রাকে জিজ্ঞেস করায় ওর দাদু আমার কথা শুনতে পেয়ে যান। তারপর উনি বলেন, আমাদের দেবী পুরাণ মতে দুর্গা পুজো হয় সেই রাজা কৃষ্ণচন্দ্রের আমল থেকে, তাই সিংহের মুখ ঘোড়ার মতো। এরপর চন্দ্রা আমাদের বলল, চলো, এবার তোমরা কিছু খেয়ে নেবে, তারপর ঠাকুর দালানে নিয়ে আসবো তোমাদের। মাকে অস্ত্র পরানো হবে, তারপর সুরেশ কীর্তনিয়ার গান হবে। চলো, মা মনে হয় এতক্ষণে তোমাদের খাবার বেড়ে বসে আছে। এই সময় একটি 20-21 বছরের মেয়ে ছুটে এসে বলল, কই রে, জামাইবাবু এসেছে শুনলাম। ও, এই তো। কেমন আছেন মশাই? আমাদের তো একেবারেই ভুলে গেছেন। বিজয় হেসে বলল, আরে না না, তোমাদের কি আর ভুলতে পারি, তাই তো ছুটে এলাম। মেয়েটি হেসে বলল, আমার জন্য নাকি দিদির জন্য? দেখলাম বিজয় মেয়েটির সাথে ঠাট্টায় মেতে উঠল। একসময় মেয়েটিকে বিজয় বলল, এই যে পূজা, এই হলো আমার প্রাণের বন্ধু বীরেন। আর আমার দিকে তাকিয়ে বলল, আর এই হলো তোর পূজা, না না মানে পূজা, চন্দ্রার কাকার মেয়ে। আমাদের দুজনের দৃষ্টি বিনিময় হলো। প্রথম দেখাতেই আমার ভালো লেগে গেল পূজাকে। দুজনেই প্রতি নমস্কার করলাম দুজনকে। এরপর আমরা সবাই মিলে বাড়ির ভিতরে প্রবেশ করলাম। আমার আর বিজয়ের জন্য একটি ঘর বরাদ্দ ছিল। চন্দ্রা সেই ঘরে আমাদের নিয়ে গেল এবং বলল, তোমরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে নেমে এসো, এতক্ষণে বোধহয় খাবারগুলো সব ঠান্ডা হয়ে গেল। আমি নিচে যাই, দেখি মা কি ব্যবস্থা করলো। বলে বিজয়ের দিকে চেয়ে একটু মুচকি হেসে ঘর থেকে বেরিয়ে গেল। এরপর আমরা ফ্রেশ হয়ে নিচে নেমে দেখি বিশাল আয়োজন করেছে চন্দ্রার মা। তার একপাশে দাঁড়িয়ে আছে চন্দ্রা আর পূজা। আমি বললাম, ওরে বাবা, এ কি করেছেন কাকিমা? এত সব কি খাওয়া যায় নাকি? দেখলাম 2 কাঁসরের থালায় লুচি, 5 রকম তরকারি, পিঠে, পায়েস, বড় রেকাবিতে 10 রকমের মিষ্টি। কাকিমা হেসে বললেন, খুব পারবে, তোমরা এখনকার দিনের ছেলে, এইটুকু না খেলে কি হয়? খুব পারবে। তারপর চন্দ্রা আর পূজার দিকে তাকিয়ে বললেন, এই শোন, তোরা দাঁড়িয়ে থেকে ওদের খাবার পরিবেশন করিস, দেখিস ওরা যেন লজ্জা না করে। এরপর আমাদের দিকে চেয়ে বললেন, বাবা, তোমরা একটু কষ্ট করে খাও কেমন? এই কদিন আমাদের বাড়িতে মাছ মাংস কিচ্ছু খাওয়া হয় না, কারণ আমাদের দেবী পুরাণ মতে পুজো তো। দশমীর দিন বিজয়া সেরে লুচি মাংস খাওয়া হয়। তোমরা খাও কেমন? আমি যাই, ওদিকে আবার বিস্তর কাজ পড়ে আছে। আমরা খাওয়া শুরু করলাম। একসময় তাকিয়ে দেখি পূজা একবার করে আর চোখে তাকিয়ে দেখছে। আমি মনে মনে ভাবলাম, তাহলে কি আমি যা ভাবছি
পূজাও তাই ভাবছে। দেখলাম বিজয়ও এই ব্যাপারটা লক্ষ্য করছে। একসময় সে আমাকে বলল, কি রে বীরেন, ভালোই তো চলছে তোদের। আমি বলেছিলাম না তোকে? কি রে, মিলে গেল না বল? বলে হা হা করে হাসতে লাগলো। লজ্জা পেয়ে পূজা ছুটে পালিয়ে গেল। আমিও মুচকি হেসে মাথা নিচু করে খেতে লাগলাম। খাওয়া শেষ করে আমরা গেলাম ঠাকুর দালানে। এর আগে বিজয় আমাকে বলেছিল, শোন বীরেন, ধুতি পাঞ্জাবিটা পরে তারপর চল, নাহলে আর রক্ষা নেই। নাহলে চৌধুরী বাবু যা দেবে না, সবার সামনে অপমান করে ছাড়বে একেবারে। সেটা আমি মেনে নিতে পারলেও তুই পারবি না ভাই, কাজেই পরে নে। আমিও আর বাক্য ব্যয় না করে ধুতি পাঞ্জাবি পরে ঠাকুর দালানের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। গিয়ে দেখি মাকে অস্ত্র পরানো হচ্ছে। বিজয় ঠিকই বলেছিল। দেখলাম চন্দ্রার দাদু, বাবা আরও সবাই রক্তবর্ণের চেলি পড়েছেন। বিজয়ের কথাটা হঠাৎ মনে পড়ে গেল। ওরা হলো তান্ত্রিক পরিবার, তাই এই রকম বস্ত্র পরিধান করেছেন। এরপর শুরু হলো কীর্তন। সবকিছু মিটতে মিটতে রাত 12টা হয়ে গেল। এর মধ্যে দু একবারই দেখা হয়েছে পূজার সাথে। নীল রঙের একটা শাড়িতে দারুণ দেখাচ্ছিল ওকে। যতবারই ওকে দেখছিলাম ততবারই শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা হচ্ছিল। এরপর আমি আর বিজয় শুতে চলে গেলাম খাওয়া দাওয়া সেরে। মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। আমি যা ভাবছি পূজাও কি তাই ভাবছে? আমার মনই আমায় বলে দিল আমি পূজাকে ভালোবেসে ফেলেছি। কিন্তু এখনই বিজয়কে কিছু বললাম না। মনে মনে ভাবলাম কাল অন্তত পূজাকে একবার জিজ্ঞেস করতে হবে। শুয়ে শুয়ে এই কথাই ভাবছি, এক সময় বিজয় বলল, কি রে, ভালো লাগছে তো তোর এখানে? হ্যাঁ রে, খুব ভালো লাগছে। মনে মনে ভয় হলো বিজয় সবকিছু বুঝতে পেরে গেল না তো। বিজয় বলল, কি রে বীরেন, তোকে একটু অন্যমনস্ক লাগছে, কি হয়েছে? আমাকে সবটা খুলে বল। আমি একটু লজ্জা পেয়ে বললাম, আমি না পূজাকে ভালোবেসে ফেলেছি। এরপর বিজয়ের হাত দুটো ধরে বললাম, ভাই প্লিজ তুই আমাকে একটু হেল্প কর, প্লিজ একটু লাইনটা করিয়ে দে ভাই। আমি জানতাম শালা, তাহলে তুইও ডুবে ডুবে জল খাচ্ছিস, বল। কিন্তু পূজার মনে কি আছে আমি তো জানি না। তুই আমার একটু হেল্প কর না ভাই, প্লিজ এমন করিস না। আমি এই সময় খুবই হেল্পলেস ফিল করছি। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বিজয়। এবার বিজয় দীর্ঘশ্বাস ফেলে বলল, দাঁড়া, কাল আমি সব জানিয়ে বলবো। চল কাল সময় বুঝে চারজনে গ্রাম দেখতে যাব। আমি উল্লসিত হয়ে বললাম, সত্যি সত্যি যাবি তুই? মানে সব দিক ম্যানেজ করতে পারবি তো? আরে ভাই চাপ নিস না, দেখ না কি করতে পারি। এবার ঘুমা চটপট, আমাকেও ঘুমাতে দে। এই বলে বিজয় পাশ ফিরল। আমিও নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ঢাকের আওয়াজ শুনে ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে হাত ঘড়িটার দিকে তাকিয়ে দেখি ভোর 5টা বাজে। বিজয়ের দিকে তাকিয়ে দেখলাম সে তখনও ঘুমোচ্ছে। আমি একটু আড়মোড়া ভেঙে উঠে বারান্দায় এসে দাঁড়ালাম। দেখলাম ইতিমধ্যেই চৌধুরীবাবু স্নান সেরে লাল ধুতি ও লাল উত্তরীয় পরিধান করে ঠাকুর দালানের দিকে চলেছেন। তার মুখ প্রফুল্ল। এই সময় হঠাৎ তিনি বারান্দার দিকে তাকালেন এবং আমায় দেখতে পেয়ে একটু হেসে বললেন, ওহে বাপু, তুমি ওপরে দাঁড়িয়ে কি করছো? স্নান সেরে নিচে নেমে এসো, মায়ের বোধন শুরু হবে। তারপর বাড়ির মেয়েদের উদ্দেশ্যে বললেন, কোথায় গেলি রে তোরা? বৌমা, তাড়াতাড়ি বরণডালা নিয়ে এসো,
মায়ের বোধনের সময় উপস্থিত। ওদিক থেকে আওয়াজ এলো, এই যে যাই বাবা। এরপর দেখলাম বাড়ির মেয়ে বউরা শঙ্খ ও উলুধ্বনি দিতে দিতে বরণডালা হাতে নিয়ে এগিয়ে চলল ঠাকুর দালানের দিকে। তাদের মধ্যে চন্দ্রা আর পূজাও ছিল। আবার দৃষ্টি বিনিময় হলো আমার আর পূজার সাথে। আমায় দেখে সে একটু মুচকি হেসে মাথা নিচু করল। দেখলাম ওর কানে কানে চন্দ্রা কি একটা বলল। দুজনেই হেসে উঠল। আমি আর কাল বিলম্ব না করে স্নান করতে চলে গেলাম। স্নান সেরে বাথরুম থেকে বাইরে বেরিয়ে দেখি বিজয় উঠে পড়েছে। আমি হেসে বললাম, কি রে, এতক্ষণে ঘুম ভাঙলো তোর? তুই না শালা পুরো কুম্ভকর্ণ। বলে তাড়াতাড়ি তৈরি হতে লাগলাম। বিজয় বলল, তোর দেখছি খুব দাঁড়া আমিও যাব। আরে ভাই, ওপর মহল থেকে তারা এসেছে, তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে না গেলে না কপালে দুঃখ আছে, আমারও আর তোরও। বিজয় তাড়াতাড়ি বিছানা থেকে নেবে বলল, কি ব্যাপার বলতো? আমি সবটা বিজয়কে খুলে বললাম। দেখলাম বিজয় আর কাল বিলম্ব না করে প্রায় এক ছুটে বাথরুমে গিয়ে ঢুকলো। ওর কাণ্ড দেখে আমি হো হো করে হেসে উঠলাম। দুজনে তৈরি হয়ে নিচে নেমে দেখি মায়ের বোধন শুরু হয়ে গেছে। বাড়ির সবাই করজোড়ে মায়ের সামনে দাঁড়িয়ে। পাগলের মতো বাজছে ঢাক, তার সঙ্গে চলেছে শঙ্খ ও উলুধ্বনি। ইতিমধ্যে দেখলাম চন্দ্রা কখন এসে বিজয়ের পাশে দাঁড়িয়েছে। যে পুরোহিত পুজো করছেন তার চেহারা দেখবার মতো। আমি এর আগে এমন মানুষ কখনো দেখিনি। প্রায় 6.5 ফিট লম্বা, ফর্সা রং, ঢেউ খেলানো মাথার চুল, রক্তবর্ণ চেলি পরিধান করে আছেন। কোনো দিকে তার লক্ষ্য নেই, এক মনে পুজো করে চলেছেন। আমি চন্দ্রার দিকে তাকিয়ে বললাম, ইনি কে চন্দ্রা? চন্দ্রা তখন ফিসফিস করে আমায় বলল, ইনি হলেন পুরোহিতদের তন্ত্রধার দিগম্বর মিশ্র। বহুকাল ধরে ইনি আমাদের বাড়িতে পুজো করছেন। আমার দাদু এনারই শিষ্য। এবার বুঝলাম। এক সময় লক্ষ্য করলাম পূজাকে। দেখি ও একবার করে আমার দিকে তাকাচ্ছে, আবার মাথা নিচু করে ফেলছে। আমার মন ছটফট করতে লাগলো ওর সাথে কথা বলার জন্য। আমি বিজয়কে কানে কানে বললাম, কি রে, ঘুরতে যাওয়ার ব্যাপারটা কি হলো? তোর মনে আছে তো, নাকি নিজের বউকে কাছে পেয়ে সব ভুলে মেরে দিয়েছিস? আরে না ভুলিনি, দাঁড়া ব্যবস্থা করছি। এই বলে চন্দ্রার কানে ফিসফিস করে সবটা বলল। একটু সরে এসে চন্দ্রা আমায় বলল, কি বীরেন্দা, ভালোই তো চলছে তোমাদের দুজনের মধ্যে। এই বলে হা হা করে হেসে উঠল। তারপর আবার বলল, শোনো, আমি পূজাকে জিজ্ঞেস করেছিলাম তোমাকে নিয়ে ওর মনেও কিছু চলছে কিনা। আসলে এই ব্যাপারটা আমি আর বিজয় কিছুটা অনুভব করতে পেরেছিলাম। আমি ব্যস্ত হয়ে বললাম, বলো না চন্দ্রা, পূজা কি বলল? চন্দ্রা আস্তে আস্তে বলল, ও মুখে কিছু না বললেও ওর মুখ বলে দিচ্ছে যে ও রাজি। তুমি চিন্তা করো না, ও যদি রাজি নাও থাকে ওকে রাজি করানোর দায়িত্ব আমার। আমি চন্দ্রার হাত দুটো ধরে বসলাম। চন্দ্রা, একবার আমাদের দেখা করিয়ে দাও না, প্লিজ প্লিজ, একবার দেখা করিয়ে দাও। আচ্ছা দাঁড়াও, পুজোটা আগে শেষ হতে দাও, তারপর দাদুকে রাজি করাতে হবে, সেই দায়িত্ব আমার। এই বলে হাত জোর করে পুজোর দিকে মন দিল। আমার তখন পুজো মাথায় উঠেছে, মনের মধ্যে তোলপাড় হচ্ছে। চন্দ্রার দাদু মত দেবে তো? যাই হোক, আমিও এক মনে ঠাকুরের পুজো দেখতে লাগলাম। তারপর বোধন শেষ হলো, একে একে পুজোও শেষ হলো। এরপর প্রসাদ বিতরণের পালা। দেখলাম গ্রামের প্রায় সব মানুষ
ভিড় জমিয়েছে ঠাকুর দালানে। আমরাও প্রসাদ নিলাম। দেখলাম প্রসাদ দিচ্ছে পূজা আর তার মা। লজ্জা লজ্জা মুখে পূজা আমাদের প্রসাদ দিয়ে চলে গেল। বিজয় দেখলাম মুখ টিপে হাসছে। আমার খুব রাগ হলো। আমি এক মনে প্রসাদ খেতে লাগলাম। এরপর দেখলাম ভিড় একটু পাতলা হলে চন্দ্রা আস্তে আস্তে চৌধুরী বাবুর কাছে গেল। সঙ্গে আমরাও এগিয়ে গেলাম। বুকের মধ্যে আমার ঢিপ ঢিপ করতে লাগলো। চন্দ্রা তার দাদুকে ডাকলো। দাদু? আমি দেখলাম হাসি মুখে দাদু পুরোহিতের সাথে কথা বলছিলেন। এই সময় তিনি মুখ ফিরিয়ে চন্দ্রার দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে দিদি ভাই? দাদু, এখন তো আমাদের সেরকম কোনো কাজ নেই। আমি কি এদের একবার গ্রামটা ঘুরিয়ে নিয়ে আসবো? আসলে বীরেনদা তো আমাদের গ্রামে নতুন এসেছে, তাই ভাবলাম আবার কবে আসবে না আসবে। আমার মনে যে তখন কি হচ্ছে তা কাউকে বোঝানোর নয়। আমি ভয়ে ভয়ে তাকালাম দাদুর দিকে। এই বুঝি উনি না করে দেন। কিন্তু দেখলাম উনি একটু হেসে বললেন, হ্যাঁ ঠিক আছে, যাও, কিন্তু মনে রেখো আর যেখানেই যাও না কেন ওই মন্দিরের আশেপাশে যেও না যেন। তারপর আমাদের দিকে তাকিয়ে বললেন, দেখো বাবারা, তোমরা সব আজকালকার দিনের ছেলে ছোকরা কিছুই মানো না। গ্রাম দেখতে যাচ্ছ খুব ভালো কথা, কিন্তু চন্দ্রা দিদিভাই যেখানে যেখানে নিয়ে যাবে সেখানেই যেও, কেমন? আমার কথার নড়চড় যেন না হয়। আমি উৎফুল্ল হয়ে বললাম, ঠিক আছে দাদু, আপনি যেমন বলেছেন তেমনই হবে। চৌধুরী বাবু এবার একটু হেসে চন্দ্রার দিকে চেয়ে বললেন, তো তোরা কিন্তু বেশি দেরি করিস না দিদিভাই, অনেক কাজ পড়ে আছে। কাল কলাবউ স্নান আছে, ভোর ভোর উঠতে হয় কিন্তু। তুমি কোনো চিন্তা করো না দাদু, আমরা যাব আর আসবো। আর একটা কথা বলবো দাদু? আবার কি? চন্দ্রা মুখ নামিয়ে বলল, পূজাকে আমাদের সাথে নিয়ে যাব দাদু। আসলে ও তো সব রাস্তাঘাট ভালো চেনে, আমি তো খুব একটা ঘর থেকে বেরোই না, তাই বলছিলাম। বলে চুপ করে দাঁড়িয়ে রইল। আমি মনে মনে বললাম, ছেড়ে ছেড়ে এই বুঝি বুড়ো বেঁকে বসে। কিন্তু আমাদের অবাক করে দিয়ে দাদু বললেন, আচ্ছা যা, ও যা ডাকাবুকো তোদের সব ভালো করে দেখাতে পারবে। আমি যেন আকাশের চাঁদ হাতে পেলাম। উল্লসিত হয়ে বললাম, একটু দাঁড়াও চন্দ্রা, আমাদের পোশাকগুলো একটু বদলে নি, তারপর একসঙ্গেই রওনা হওয়া যাবে। একটু একটু। এরপর বিজয়ের একটা হাত ধরে প্রায় এক ছুটে উপরে চললাম। বিজয় প্রায় পড়ে যেতে যেতে উঠে ছুটতে লাগলো আমার সাথে। তাই দেখে চন্দ্রা হেসে লুটোপুটি খেতে লাগলো। এরপর আমি আর বিজয় চেঞ্জ করে নিচে এসে দেখি চন্দ্রা আর পূজাও রেডি। দেখলাম ওরা শাড়ি ছেড়ে চুড়িদার পরে তৈরি হয়ে গেছে। লাল রঙের একটা চুড়িদার পরেছিল পূজা। দারুণ দেখতে লাগছিল ওকে। আমি এক দৃষ্টে ওর দিকে তাকিয়ে আছি দেখে চন্দ্র একটু গলা খাকারে দিয়ে বলল, বীরেনদা, তাহলে এবার যাওয়া যাক। সারা রাস্তা দেখতে দেখতে যেও না হয় পূজাকে। এবার চলো প্লিজ, না হলে দেরি হয়ে যাবে। আমি একটু গলা ছেড়ে বললাম, চলো। পূজা চন্দ্রাকে একটু ঠেলে লজ্জা পেয়ে বলল, দূর দিদিভাই, কি যে বলিস না তুই। আমরা সবাই গ্রাম দেখতে বেরিয়ে পড়লাম। সত্যি গ্রামটা খুবই সুন্দর। চারিদিকে মাঠে ফসল ফলে রয়েছে, শুধু সবুজ আর সবুজ। আমরা চলতে লাগলাম। পূজা সবার আগে চলেছে, তারপর বিজয় আর চন্দ্রা, আর শেষে আমি। এইবার পূজা বলল, চল দিদিভাই, একটু নদীর দিকটাতে ঘুরে আসি। আচ্ছা তাই চল, অনেক দিন হয়ে গেল দিকটা যাওয়া হয়নি। এরপর বিজয় আমাদের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, বন্ধু, নদীর ধারে গিয়ে তাহলে তোর মনের কথাটা পূজাকে বলে দিস। আর সময় পাবি না কিন্তু, আমরা সময় মতো তোকে ইশারা করব
বুঝে নিস। এই বলে দুজনেই হাসতে লাগলো। আমিও এতক্ষণে এই সুযোগটাই খুঁজছিলাম, কিন্তু মুখে কিছু না বলে একটু লজ্জা পেয়েই অন্যদিকে চেয়ে পথ চলতে লাগলাম। পথ চলতে চলতে দেখলাম এবার আমরা একটু জঙ্গলের ভিতর দিয়ে চলেছি। পূজাই আমাদের পথ দেখিয়ে নিয়ে চলেছে। একসময় চন্দ্রা বলল, হ্যাঁ রে পূজা, তোকে শেষমেশ এই রাস্তাটাই ধরতে হলো? ওই মাঠের রাস্তাটা ধরেও তো যেতে পারতাম আমরা। পূজা একটু হেসেই বলল, না রে দিদি ভাই, এইটাই শর্টকাট হবে। দাদু তাড়াতাড়ি ফিরতে বলেছিল না, তাই এই রাস্তাটা ধরলাম। আমি বললাম, ভয় করছে নাকি চন্দ্রা? তাহলে বিজয়ের হাতটা শক্ত করে ধরে নাও। এরপর চন্দ্রা একটু থেমে বলল, তুমি বুঝতে পারছো না বীরেনদা, এই রাস্তাটা ভালো নয়। এই রাস্তা দিয়ে আমাদের যাতায়াত করতে দাদু বারণ করেছে। আমি কৌতূহলী হয়ে বললাম, কেন? জঙ্গল আছে বলে? দেখলাম চন্দ্রা মাথা নিচু করে চলতে থাকলো। এর মাঝেই পূজা বলল, ছাড় তো দিদি ভাই, কবে সেই মান্ধাতার আমলে মন্দিরে কি ঘটেছে এখনো গ্রামের মানুষ সেটাকে বিশ্বাস করে চলেছে। শোন, যুগ পাল্টেছে, বুঝেছিস? দাদুও যেমন তোকে বুঝিয়েছে, তুইও সেটা বিশ্বাস করিস। এত পড়াশোনা করেছিস তুই, এই অন্ধবিশ্বাস যে কি করে করিস বুঝি না। এরপর আমি আর বিজয় খুব কৌতূহলী হয়ে পড়লাম। শেষটায় আমিই বললাম, কি হয়েছিল চন্দ্রা, বলো না আমাদের, খুব জানতে ইচ্ছে করছে। চন্দ্রা আঁতকে উঠে বলল, না না বীরেনদা, সেসব শুনতে চেও না, আমি বলতে পারবো না। আমাদের ওই কথা বলা মানা আছে, দাদু বারণ করেছে। শুধু একটা কথাই বলবো, সামনে একটা বড় মন্দির পড়বে, সেটাকে প্লিজ এড়িয়ে যেও। সেটার দিকে তাকিও না, কেমন? তারপর পূজার দিকে চেয়ে একটু রেগেই বলল, এই মেয়েটা আর রাস্তা খুঁজে পেল না, এই দিক দিয়েই ওকে যেতে হলো। এরপর পূজা একটু কাতর স্বরে বলল, আমি কি করব, তাড়াতাড়ি হবে বলেই তো এই পথটা ধরলাম। চন্দ্রা ওকে একটু ধমকেই বলল, আচ্ছা অনেক হয়েছে, এবার তাড়াতাড়ি চল, এই রাস্তা পেরোতে পারলে বাঁচি। আমি আর বিজয় নিজেদের মুখ চাওয়াচাই করতে লাগলাম। শেষে আর থাকতে না পেরে পূজাকে বললাম, পূজা, তুমি বলো তো কি ব্যাপার? দেখলাম পূজা কোনো কথা না বলে হাঁটতে লাগলো। অবশেষে হাঁটতে হাঁটতে আমরা সেই মন্দিরের সামনে পৌঁছে গেলাম। দেখলাম বিরাট মন্দির অনেকখানি জায়গা জুড়ে দাঁড়িয়ে আছে। গোটা মন্দিরটা ঝোপঝাড়ে আবৃত। পাশে অনেকগুলো গাছের শিকড় নেমে মন্দিরটাকে যেন আড়াল করে রেখেছে, কিন্তু তার মধ্যে দিয়ে যেটুকু অংশ দেখা যাচ্ছে তাতেই দেখলাম ভারী চমৎকার দেখতে মন্দিরটাকে। মন্দিরের দরজা মোটা মোটা শিকল দিয়ে বাঁধা। আমার মন খুব কৌতূহলী হয়ে পড়ল। একসময় আমি মন্দিরের দিকে তাকিয়ে দেখতে লাগলাম। চন্দ্রা আর বিজয় আমার থেকে তখন কিছুটা এগিয়ে গেছে। আমি এক মনে মন্দিরটার দিকে তাকিয়ে রইলাম। মনে হলো কেউ যেন আমায় হাতছানি দিয়ে ডাকছে। এরপর একটা কোমল স্পর্শ পেয়ে চমকে উঠে দেখি পূজা আমার হাত টেনে বলছে, তাড়াতাড়ি চলো, না হলে দিদি আবার আমাকে বকবে। আমি একটু নিরাশ হয়ে বললাম, পূজা, তুমি আমাকে অন্তত বলো, কি অতীত আছে এই মন্দিরের? পূজা আমার হাত টেনে ধরেই বলল, এখন চলো এখান থেকে, পরে আমি তোমাকে সব বলবো। এই বলে ও আমার হাত ধরে টেনে নিয়ে চলল। আমিও আর কিছু না বলে চলতে লাগলাম। সবে আমি দুপা বাড়িয়েছি, হঠাৎ আমার কানের কাছে একটা খুব কোমল স্বর ভেসে এলো। বীরেন, বীরেন, শুনতে পাচ্ছিস? বীরেন, উদ্ধার কর আমায়। এই মন্দিরে যে আমি বন্দি হয়ে আছি,
আমার যে খিদে পেয়েছে বীরে। ভোগ দে আমায় মহাভোগ। এই আওয়াজ শুনে আমি থমকে দাঁড়িয়ে পড়লাম আর পেছন ফিরে মন্দিরের দিকে তাকিয়ে দেখতে থাকলাম। মনে মনে ভাবলাম, কে ডাকলো আমায়? চারিদিকে তাকিয়ে দেখলাম কেউ কোথাও নেই। আবার হাতের স্পর্শ পেয়ে চমকে তাকিয়ে দেখি পূজা আবার আমার হাত টেনে ধরেছে। ও বলল, সবাই তো অপেক্ষা করছে আমাদের জন্য, চলো তাড়াতাড়ি। পূজা, তুমি তুমি কোনো আওয়াজ শুনতে পেলে? কই না তো, কিসের আওয়াজ? কিছু না, চলো। এই বলে দ্রুত পা চালালাম। মনে মনে ভাবলাম, পূজা কিছুই শুনতে পায়নি, কিন্তু আমি কি করে শুনলাম? কেই বা বলল এই কথাগুলো? মনে মনে খুব কৌতূহলী হয়ে পড়লাম। অবশেষে আমরা নদীর ধারে এসে পৌঁছালাম। সবাই দেখলাম খুব আনন্দ করছে। চন্দ্রার বিজয় নিজেদের সেলফি তুলতে লাগলো। পূজাও নদীর আশেপাশের দৃশ্য ফোনে ফটোবন্দি করতে লাগলো। কিন্তু আমি নদীর ধারে বসে একটু অন্যমনস্ক হয়ে শুধু ভাবতে লাগলাম, কে বলল আমায় এই কথাগুলো? আমাকেই বা কেন বলল? আর কেউ তো কোনো আওয়াজ শুনতে পেল না। এমন সময় আমার সম্বিত ফিরল বিজয়ের ডাকে। কি রে, কি হলো তোর? নদীর ধারে আসা থেকে দেখছি তুই খুব অন্যমনস্ক। কি হয়েছে? আরে বল না ভাই আমাকে। আরে কিছু না, এমনি ওই মন্দিরটা নিয়ে একটু ভাবছিলাম। ও কিছু না বলে চুপ করে গেলাম। বিজয়কে আর কিছুই বললাম না। এরপর বিজয় বলল, শোন বীরেন, আমরা একটু ওই দিক থেকে ঘুরে আসছি। তুই এই ফাঁকে পূজাকে তোর মনের কথাটা বলে দে, ঘুরে এসে যেন সুখবরটা পাই। এই বলে বিজয় চন্দ্রাকে নিয়ে এগিয়ে চলল। আমি চুপচাপ বসে রইলাম। মনের মধ্যে কথাগুলো খালি ঘুরপাক খেতে লাগলো। শেষে পূজাই আমার কাছে এগিয়ে এলো আর আমার পাশে বসে বলল, বীরেন্দা, কি হয়েছে তোমার? অনেকক্ষণ ধরে দেখছি তুমি খুব অন্যমনস্ক হয়ে আছো। তোমার যদি কোনো আপত্তি না থাকে আমার সবটা খুলে বলতে পারো। কিছু না পূজা, তোমায় একটা কথা বলার জন্য সেই প্রথম দিন থেকেই মনটা ছটফট করছিল, কিন্তু মুখে কিছু বলতে পারিনি। দেখলাম পূজা লজ্জা পেয়ে মাথা নিচু করে রইল। আমি বললাম, আমি আমি তোমায় ভালোবেসে ফেলেছি পূজা, কিন্তু তোমার মনে আমার সম্পর্কে কি আছে সেটা আমি জানি না। আমি আমার মনের কথা তোমায় বললাম, এবার তুমি বলো। পূজা একই রকমভাবে মাথা নিচু করেই বসে রইল। আমি বুঝতে পারছি না যে কথাটা বলে কি আমি ভুল করলাম। এমন সময় আমি মনে একটু সাহস জুগিয়ে আমার দুটো হাত দিয়ে ওর মুখটা তুলে ধরলাম। দেখলাম ওর দু চোখ জলে ভর্তি। আমি বললাম, কি হয়েছে পূজা? তুমি কাঁদছো কেন? আমি কি কোনো কিছু ভুল করে ফেললাম? কিন্তু পূজা আমায় অবাক করে দিয়ে বলল, বুদ্ধুরাম, এটাও জানো না মেয়েদের চোখে কখন জল আসে? আমি একটু নিচু স্বরে বললাম, আসলে আগে কোনো মেয়ের সাথে এভাবে কখনো কথা বলিনি তো, তাই। বলেই চুপ করে গেলাম। পূজা চোখের জল মুছে বলল, আমিও তোমায় খুব ভালোবাসি, সেই প্রথম দিন থেকে। এটা বলেই ও মাথা নিচু করে রইল আগের মতোই। আমি আর থাকতে না পেরে ওকে আমার বুকে টেনে নিলাম। এরপর আমি পূজাকে বললাম, পূজা, এখন যখন আমাদের একটা সম্পর্ক হয়েছে, তখন আমাদের সুখ দুঃখ দুজনেই ভাগ করে নেব দুজনের মধ্যে। তুমি কি বলো পূজা? পূজা আমার বুক থেকে মাথা না তুলেই বলল, নিশ্চয়ই, এখন থেকে আমরা দুজনারই। তাহলে বলো, ওই মন্দির বন্ধ কেন? কি আছে ওই মন্দিরে? আমিও ঠিক জানি না জানো, কিন্তু
দাদুর মুখ থেকে যেটুকুনি শুনেছি সেটুকুই তোমায় বলছি। এই বলে পূজা শুরু করলো মন্দিরের সেই বৃত্তান্ত। অনেক বছর আগে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন আমার দাদুর পূর্বপুরুষের বংশধর। তার নাম ছিল দিগম্বর চৌধুরী। তিনি ছিলেন একাধারে যেমন পণ্ডিত, তেমনি অন্যদিকে ছিলেন বিরাট কবিরাজ। তখন গ্রামে কোনো চিকিৎসক ছিলেন না। তিনি বিনা পয়সায় মানুষের সেবা করতেন। এইভাবে তার নাম দেশ দেশান্তরে ছড়িয়ে পড়ে। একদিন মল্লদেশের এক রাজা খুবই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়লেন। কিছুতেই তার রোগ সারে না। অনেক বদ্যি হাকিম এসেও তার রোগ সারাতে পারল না। শেষে ডাক পড়ল এই দিগম্বর চৌধুরীর। তিনি গেলেন রাজার কাছে। কিছুদিন চিকিৎসা করার পর রাজা পুরোপুরি সুস্থ হয়ে গেলেন। তখন তিনি খুব খুশি হয়ে একটি মূর্তি দিলেন দিগম্বর চৌধুরীকে। দিগম্বর চৌধুরী বুঝতে পারলেন না যে সেটা কিসের মূর্তি। তখন তিনি রাজাকে জিজ্ঞেস করলেন, মহারাজ, এটা কিসের মূর্তি? মহারাজ একটু হেসে বললেন, ইনি হলেন দেবী মাতঙ্গী, নবম মহাবিদ্যার এক মহাবিদ্যা হলেন এই দেবী। ইনি ডামর তন্ত্রে বিশ্বাসী। ইনি সরস্বতীর আরেক রূপ। দিগম্বর চৌধুরী বললেন, রাজামশাই, আমি তো এই দেবীর পূজাবিধি কিছুই জানি না, তাহলে কিভাবে আমি এর পূজা করব? তখন রাজা আবার একটু হেসে বললেন, আমি খোঁজ নিয়ে জেনেছি যে আপনি একজন তন্ত্র সাধক। কাজেই এই মূর্তি আপনি নিয়ে যান এবং তন্ত্রবিদ্যা মতে এই দেবীর পুজো করুন। আপনার মঙ্গল হবে। রাজার মুখে এই কথা শুনে দিগম্বর চৌধুরী সেই মূর্তি নিয়ে আসেন এই বনগার বাড়িতে এবং টেরাকোটার একটি সুন্দর মন্দির বানিয়ে তন্ত্রমতে ওই দেবী মূর্তিকে প্রতিষ্ঠা করে এই মন্দিরে। এই বলে পূজা একটু চুপ করলো। আমি বিস্ময়ভাবে মনোযোগ সহকারে শুনছিলাম পূজার কথাগুলো। তারপর আমি বললাম, কিন্তু এটাতেও তো ঠিক পরিষ্কার হলো না যে ওই মন্দিরটা বন্ধ হলো কেন? তুমি বলো আমাকে। গল্পের বাকি অংশ শুনবেন পরবর্তী পর্বে। কে এবং কিভাবে ওই মন্দিরে দেবী মাতঙ্গীর মূর্তি স্থাপন করলেন, কি তার উদ্দেশ্য ছিল, এই সব জানতে হলে আপনাকে শুনতে হবে এই গল্পের অন্তিম পর্ব। কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী পর্বে শুনবেন এই গল্পের অন্তিম পর্ব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। নমস্কার।